আপনি শুনলে হয়তো অবাকই হবেন যে একদল কয়েদি জেল থেকে ছুটি নিয়ে ৫০০ কোটি টাকার ব্যাংক ডাকাতি করে আবারও সেই জেলেই ফিরে আসে। কথাটা শুনতে একটু অবিশ্বাস্য মনে হলেও আজকের সিনেমাতে ঠিক এমনটাই হয়েছে। কিন্তু তারা এই চুরি করতে এমন একটা মাস্টার প্ল্যান বানায় যেটা শুনলে আপনার মাথা পুরোই হট হয়ে যাবে। সিনেমা শেষে আপনি হয়তো ভাববেন জীবনে অনেক কিছু করলাম, এবার বড়সড় একটা দান মারা যাক। আজকের সিনেমার নাম লোগান লাকি। সিনেমার শুরুতে আমাদেরকে সিনেমার প্রধান নায়ক লোগান আর তার মেয়ে ক্যাটিকে দেখানো হয়, যেখানে লোগান তার গাড়ি ঠিক করছিল আর ক্যাটি তাকে বিভিন্ন টুলস দিয়ে সাহায্য করছে। ক্যাটি ছোট হলেও যন্ত্রপাতির সাথে সে বেশ পরিচিত। লোগানের পরিবার বলতে তার একটি ভাইয়ের বোন রয়েছে। তার ভাইয়ের নাম হচ্ছে ক্লাইড লোগান আর বোন হচ্ছে ম্যালি লোগান। লোগানের পরিবারে শুধুমাত্র তার ভাইয়ের বোন রয়েছে শুনে সবাই হয়তো অবাক হচ্ছেন। তাহলে কেটি তার কি হয়? অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে লোগানের ওয়াইফ তাকে ডিভোর্স দিয়েছে অ্যান্ড ফলস্বরূপ জর্জ ক্যাটিকে লিগ্যাল গার্ডিয়ান হিসেবে তার মা সাদিওকে দায়িত্ব দিয়েছে। তবে মাঝে মাঝে লোগান নিজের মেয়েকে দেখতে আসে, এজন্য অবশ্য সাদিও অনেক বকাঝকা করে তাকে। কিন্তু লোগান এসব বকাঝকার কোনো পরোয়া না করে মাসে একবার 2 ঘন্টার জন্য বাইরে ঘুরতে যায়। সে যাই হোক, লোগান পেশে একজন কনস্ট্রাকশন ওয়ার্কার। সে প্রতিদিন এই ধরনের কাজ করতে করতে একদমই বিরক্ত। একদিন সে তার বসের সাথে রাগ করে তার বোন ম্যালির কাছে চলে যায়। ম্যালি পেশে একজন বারবার। ভাইকে দেখা মাত্র এসে বলে ওঠে, হঠাৎ তুমি এখানে কি মনে করে? তার কথা শুনে আমরা বুঝতে পারি যে তাদের মধ্যকার সম্পর্ক বেশ একটা ভালো যাচ্ছে না। লোগান তাকে জানায় কালকে ক্যাটের স্কুলে একটা প্রোগ্রাম রয়েছে, যদি তোমার সময় হয় তাহলে ওকে সাজিয়ে দিও। মেলি জানায় তার অনেক কাজ পড়ে আছে, যদি সম্ভব হয় সে তাহলে একবার ওখানে যাবে। এখন লোগান একটা বারে অর্থাৎ তার ভাই ক্লাইড যেখানে কাজ করে ওখানে চলে আসে। লোগান যখনই তার কাছে আসে ক্লাইড তখনই তাকে ভিন্ন ভিন্ন চুরির প্ল্যান বলে, কিন্তু তার ভাইয়ের এসব স্যাঁচরা চুরির প্ল্যান লোগানের একদমই পছন্দ হয় না। তারা যখন অন্য একটা বিষয় নিয়ে কথা বলছিল তখনই সেখানে আরেকজন জোকার কিছু বন্ধু নিয়ে চলে আসে। এর নাম হচ্ছে অ্যালেক্স, যিনি পেশে একজন কার রেসার। তো অ্যালেক্স ক্লাইডের কাটা হাত নিয়ে মজা করতে শুরু করে। পাশে থেকে লোগান জানায় সে দেশের জন্য যুদ্ধ করতে গিয়ে নিজের হাত হারিয়েছে, তোমার উচিত তাকে সম্মান জানানো। অ্যাকচুয়ালি লোগানের পায়ে সমস্যা রয়েছে, সে ঠিকভাবে হাঁটতে পারে না, আর তার ভাইয়ের হাতে বোম ফুটে হাতই উড়ে গিয়েছে। তবে আপাতত সে একটা রোবোটিক হাত ইউজ করছে। সে যাই হোক, অ্যালেক্স ক্লাইডকে সম্মান না জানিয়ে উল্টো অপমান করতে শুরু করলে লোগানের মেজাজ প্রচণ্ড গরম হয়ে যায়। সে রাগে গর্জে অ্যালেক্সের সাথে ফাইটে জড়িয়ে পড়ে। তাদের মারামারির এক ফাঁকে ক্লাইড একটা লাল পানির বোতল বাইরে এনে সেটাতে আগুন লাগিয়ে অ্যালেক্সের গাড়িতে ছুঁড়ে মারে। এদিকে গাড়ির অ্যালার্ম শুনে অ্যালেক্স বাইরে এসে লক্ষ্য করে যে তার দামি গাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলছে। অ্যালেক্সের দামি গাড়ি আগুনে পুড়তে দেখে তার তো মাথা গরম হয়ে যায়। সে তার পরিচিত যত নেতা আছে তাদেরকে ফোন দিয়ে সেখানে আসতে বলে, আর মাঝে থেকে এই দুই ভাই পালিয়ে যায়। পরদিন লোগান ক্লাইডকে একটা চুরির অফার দেয়। ক্লাইড বলে, আমি তো এসব অনেক আগে ছেড়ে দিয়েছি, তবুও তুমি যেহেতু বলছো তার না করতে পারলাম না। আচ্ছা, কোথায় চুরি করবে সেটা বলো। লোগান বলে, চার্ল মোটর স্পিডওয়েতে চুরি করব। এটা দেশের সবচেয়ে বিজি এবং বড় একটা ইভেন্ট। এই বছর তারা একটি কার রেসের আয়োজন করতে চলেছে, যেখানকার আন্ডারগ্রাউন্ডে এখনো কাজ চলমান। ক্লাইড বলে, আচ্ছা এসবের সাথে আমাদের টাকার সম্পর্ক কি? লোগান জানায়, শোনো, স্পিডওয়ের নিচে যে পাইপলাইন রয়েছে সেটা ব্লাস্ট হয়েছে। তাদের সেই ব্লাস্ট ঠিক করার জন্য আমাদের মতো কিছু কর্মী সেখানে কাজ করছে, আর আমি সেখানকার একজনকে বলেছিলাম সামনের পাইপগুলোর কাজ কি বা এটা কি জন্য। সে আমাকে বলেছিল এগুলো হচ্ছে পিটিটি অর্থাৎ নিউমেটিক টিউব ট্রান্সপোর্টস। এই সবগুলো পাইপ ব্যাংকের ভোল্টের সাথে অ্যাডজাস্ট করা। যখন কোম্পানির টাকা বেশি অথবা টাকা ক্যারি করা বিপজ্জনক মনে হয় তখন এই পাইপের মাধ্যমে টাকা ট্রান্সফার করা হয়। আর যেদিন কার খেলার ফাইনাল অর্থাৎ শেষ দিনে আমরা এই ব্যাংক ডাকাতি করব। তবে এই কাজটা করার জন্য আমাদের আরও বেশ কিছু লোক প্রয়োজন। ক্লাইড বলে, কেউ কি এমন আছে যে আমাদেরকে এই কাজে সাহায্য করবে? পরদিন তারা জেলখানে গিয়ে জেমস বন্ডের সঙ্গে সাক্ষাৎ করে। জেমস তাদেরকে দেখে বলে, কি ব্যাপার, এতদিন পর হঠাৎ কি মনে করে? এবার লোগান তাকে ভোল ডাকাতি প্ল্যানটা বলে। তবে জেমস বলে, শোনো, সেই টিউবের কাছে যাওয়া মাত্রই অ্যালার্ম বেজে উঠবে, তখন আবার কি করে পালাবে? লোগান জানায় কনস্ট্রাকশনের কাজ চলার জন্য আপাতত অ্যালার্ম অফ করা আছে, আর এই সময়ের মধ্যে আমরা চুরিটা করব। জেমস বলে, আমার আরও 5 মাস সময় লাগবে জেল থেকে বের হতে, মানে ততদিনে আমার সাজা শেষ হয়ে যাবে। তার কথা শুনে লোগান তো মহা টেনশনে পড়ে যায়, কারণ তাদের হাতে মাত্র 5 সপ্তাহ সময় রয়েছে চুরি করার জন্য। এর মধ্যে কাজ ও খেলা দুটোই শেষ হয়ে যাবে। জেমস বলে, এবার তাহলে উপায় কি? লোগান জানায়, চাপ নিও না, আমি তোমাকে বাইরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি। তার কথা শুনে জেমস বেশ অবাকই হয়। লোগান আসলে আমার জন্য কি এমন করবে যার মাধ্যমে আমি বাইরে গিয়ে ব্যাংক ডাকাতি করতে পারবো? তো পরদিন লোগান আর ক্লাইড গিয়ে দুই ভাইয়ের সাথে সাক্ষাৎ করে। ছোট ভাইয়ের নাম হচ্ছে লেভি আর বড় ভাইয়ের নাম হচ্ছে মুডি। এরা দুজনেই কার রেসিং ট্রাকের আন্ডারগ্রাউন্ডে ময়লা পরিষ্কারের কাজ করে।
লেভি জানায় তোমরা কে আর এখানে কি চাও? লোগান জানায় আমরা জেমসের লোক, সে আমাদেরকে পাঠিয়েছে তোমাদের সাথে কথা বলার জন্য। এরপর লেভি লোগানের মুখে পুরো ঘটনা শুনে চুরি করার জন্য রাজি হয়ে যায়। যত ভালো মানুষই হোক, টাকার গন্ধ পেলে নিজেকে টিকিয়ে রাখা খুব মুশকিল। অন্যদিকে ক্লাইড ইচ্ছা করে তার গাড়ি একটা শপের মধ্যে ঢুকিয়ে সবকিছু তছনছ করে ফেলে, আর যার ফলস্বরূপ জজ তাকে 90 দিনের জেল দেয়। এদিকে মেরি লোগান একটা ফিলিং স্টেশনের সামনে গাড়িতে লুকিয়ে লুকিয়ে কিছু বিষয় নোট করছিল। কখনই সাদা গাড়িটা আসে আর কখন চলে যায়, এগুলো বিস্তারিত আর কি। আপনারা এই গাড়িটার কথা মনে রাখেন, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট। অন্যদিকে লোগানের সাথে একজন মহিলা ডাক্তারের পরিচয় হয়। ডাক্তার জানায় তার নাম হচ্ছে ক্যাল। তাদের নিজস্ব একটা প্রাইভেট ক্লিনিক রয়েছে যারা মানুষদেরকে ফ্রিতে ট্রিটমেন্ট দিয়ে থাকে। লোগান বলে তোমরা মেডিসিন কেনার টাকা পাও কোথায়? ক্যাল জানায় দুনিয়াতে অনেক ভালো মানুষ রয়েছে যারা আমাদের ডোনেশন দিয়ে থাকে, আর এভাবে করে আমরা মেডিসিন কেনার টাকা জোগাড় করি। এবার ক্যাল লোগানকে একটা ইঞ্জেকশন দিয়ে ফার্স্ট স্টেপ লাগিয়ে দেয়। যাওয়ার সময় লোগান তাকে বলে আমি তোমাদের জন্য কিছু একটা করার চেষ্টা করব। ক্যাল একটা মিষ্টি হাসি দিয়ে ওখান থেকে চলে যায়। তার এই হাসি থেকে আমরা বুঝতে পারি যে সম্ভবত লোগানকে তার ভালো লেগেছে। রাতের বেলা লোগানের বোন তাকে জানায় আমাদের কি কোনো ব্যাকআপ প্ল্যান রয়েছে? যদি কোনোভাবে আমাদের প্রথম প্ল্যান কাজ না করে তাহলে কি হবে? আমাদের হাতে তো প্ল্যান বিটাও রাখা উচিত। লোগান জানায় বোন আমার, তোমাকে অত সব ভাবতে হবে না, আমি আছি তো, আর আমাদের প্ল্যান কখনোই ফেল হতে পারে না। তো পরদিন লোগান তার অফিসে গিয়ে তার জিনিসপত্র নেওয়ার বাহানায় সিংহলের ম্যাপটা চুরি করে নেয়। তবে আসার সময় বস তাকে দেখে বলে ওঠে আরে তুমি এখানে হঠাৎ কি মনে করে? লোগান মনে মনে বেশ ভয় পেলেও সে বেশ নর্মালি বসের সঙ্গে কথা বলে যাতে তার উপরে কোনো সন্দেহ না হয়। লোগান জানায় এই তো আমার কিছু জিনিস ছিল, এগুলো নেওয়ার জন্য এসেছিলাম। আচ্ছা বস, আমাদের মাটির নিচে কনস্ট্রাকশনের কাজ শেষ হতে আর কতদিন লাগবে? বস বলে আমরা 4 সপ্তাহের মধ্যে কাজ শেষ করছি, কারণ উপর থেকে অর্ডার এসেছে। 4 সপ্তাহের কথা শুনে তো লোগানের মাথা গরম হয়ে যায়। যদি 4 সপ্তাহের মধ্যে কাজ শেষ হয় তাহলে তারা চুরি করবে কখন? লোগান তখনই ক্লাইডকে ফোন করে সকল ঘটনা খুলে বলে। ক্লাইড জানায় 1 সপ্তাহ আগে তারা কিভাবে এই কাজটা করবে, তারা তো টাইম অনুযায়ী সব প্ল্যান করে রেখেছিল। লোগান জানায় কিছু না কিছু তো করতেই হবে, না হলে এভাবে বসে থেকে লাভ নেই। কিন্তু এখন তারা কি করবে? অন্যদিকে আমাদের সেই ব্যাংকের কর্মীদের দেখানো হয় যে ব্যাংকে কাররেস কোম্পানির টাকা ট্রান্সফার হয়। তো সেই কর্মীদের মধ্যে একজন ভদ্রমহিলার আবার বার্থডে ছিল। এই সময় একজন ডেলিভারি ম্যান এসে ভদ্রমহিলাকে জানায় ম্যাম আপনার নামে একটা কেক অর্ডার করা হয়েছে। ভদ্রমহিলা জানায় আমি তো কোনো কেক অর্ডার করিনি, তাহলে কে পাঠালো? ডেলিভারি ম্যান বলে হয়তো বা আপনার শুভাকাঙ্ক্ষী যে আপনাকে ভালোবেসে পাঠিয়েছে। তো ভদ্রমহিলা খুশি মনে কেকটা ভোল্টের ভিতরে নিয়ে অন্য সহকারীদেরকে খেতে দেয়। এই সময় তার একটা জরুরি কাজ পড়ে গেলে তাকে বাইরে চলে যেতে হয়। কিন্তু সে যখন কাজ শেষ করে অফিসে আসে তখন লক্ষ্য করে যে ভোল্ট বন্ধ। সে মনে মনে খুবই কষ্ট পায়, দূর, কেকটা খেতে পারলাম না। এখন রাতের বেলা লেভিয়ার মুডি রেসিং স্টেডিয়ামের নিচে চলে যায় যেখানে কনস্ট্রাকশনের কাজ চলমান। তো তারা দুজন ওখানকার একটা পাইপের নাট খুলে সেখানে বেশ কিছু তেলাপোকা ছেড়ে দেয়। এই তেলাপোকাগুলো অনেকটা পিঙ্ক কালারের। আমি আমার লাইফে কখনো এমন তেলাপোকা দেখিনি, হয়তো অন্য দেশে এমন কালার থাকতে পারে, হোয়াটএভার। এখন এই দুই ভাই কাজ শেষ করে বাসায় ফিরে যায়। অন্যদিকে জেলের মধ্যে জেমস বন্ড নামান নামের একজনকে তার টিমে নিয়ে নেয়। মানে এখন থেকে এই নামানো তাদের সাথে ব্যাংক ডাকাতি কাজ করবে। তো পরদিন ব্যাংকের ভোল্টগুলো হলে ভদ্রমহিলা তো কেকের উপরে তেলাপোকা দেখে খুবই ভয় পেয়ে যায়। সে ভেবেছিল আজকে অফিসে এসে কেক খাবে, কিন্তু এখন তার সারা জীবনের জন্য কেক খাওয়ার স্বাদই মিটে গিয়েছে। এবার সেই কেক আর তেলাপোকা পরিষ্কার করার জন্য বেশ কিছু কর্মী আসে যাদের মধ্যে লেভি আর মুডিও ছিল। মানে এইসব প্ল্যান লোগানদের। তো লেভি বাইরে এসে লোগানকে ফোন করে জানায় আমাদের কোড হচ্ছে পিঙ্ক, উই হ্যাভ এ পিঙ্ক কোড। সো পরদিন সে বিখ্যাত রেসের সময় চলে আসে। চারিদিকে প্রচুর মানুষের সমাগম। বিভিন্ন দেশ থেকে লোকজন এখানে আসছে শুধুমাত্র কার রেস খেলা দেখার জন্য। তাদের পাশে বিভিন্ন কোম্পানি তাদের গাড়িগুলো ঠিকমতো চেক করে নিচ্ছিল যে সেখানে কোনো সমস্যা রয়েছে কিনা। অন্যদিকে জেলের ভিতরে ওয়ার্ডেন কয়েদিদের খাবার পরিদর্শনে আসে, মানে তাদের ঠিকমতো খাবার দেওয়া হচ্ছিল কিনা বা তাদের খাবারের গুণগত মান ঠিক রয়েছে কিনা ইত্যাদি এইসব বিষয় আর কি। এ সময় হুট করে জেমসের খাবার খাওয়ার জন্য ওয়ার্ডেনের সামনে বমি হয়। তো তখনই তাকে হসপিটালে নিয়ে গেলে সঠিক সময় ট্রিটমেন্টটাও হয়ে যায় অ্যান্ড সেও বিপদমুক্ত। যদিও এটা একটা চাল ছিল, তবে ওয়ার্ডেন এটা বুঝতে পারেনি। তো জেমস নার্সকে জানায় সে ওয়াশরুমে যাবে। নার্স বলে নো, তোমার যত প্রয়োজন আছে এখানে সারো, বাইরে যাওয়া যাবে না। জেমস বলে প্লিজ ম্যাম আপনি একটু ব্যবস্থা করুন। এ সময় রুমের বাইরে থেকে ক্লাইড জানায় ম্যাম আমার কাজ শেষ, আমি চাইলে ওকে ওয়াশরুমে নিয়ে যেতে পারি। নার্স বলে ঠিক আছে, সাবধানে যাও, সেজন্য ব্যথা না পায়। এবার তারা দুজন ওয়াশরুমে ঢুকে সেখানকার দরজা খুলে বাইরে চলে আসে। এরপর তারা দুজন একটা লম্বা টাইপের কাঠ নিয়ে সেই গাড়ির নিচে লুকিয়ে পড়ে। মানে সেই গাড়ির নিচে কাঠ আটকানোর জন্য গাড়ির সাথে হুক লাগানো ছিল, এমনকি সেই কাঠের মধ্যে দুজন মানুষ শুয়েও থাকা যায়। তো তারা দুজন এভাবেই গাড়িতে করে সেই জেলের বাইরে চলে আসে
এখন জেলের ভিতরে নামান একজনকে ইশারা দিয়ে কয়েদিদের মধ্যে মারামারি লাগিয়ে দেয়। অফিস রুম থেকে ওয়ার্ডেন সকল রুম লক করে দেয় যাতে কেউ পালাতে না পারে। এই সময় একজন পুলিশ বাইরে থেকে ফোর্স আনার জন্য যেই না ফোন করতে যাবে তখনই ওয়ার্ডেন বলে, আমাদের জেলের মধ্যে কি হয় সেটা আমরাই দেখব, বাইরের লোক যেন কোনো কর্মী জানতে না পারে। মানে ওয়ার্ডেন চায় না যে তার উপরে কোনো চাপ আসুক। অন্যদিকে পুলিশের সেই গাড়িটা প্যারেনিয়াল ফিলিং স্টেশনে থামলে সেখান থেকে দ্রুত জেমস আর ক্লাইড বের হয়ে একটা নীল গাড়িতে উঠে পড়ে, যে গাড়িটা আবার মেলি ড্রাইভ করছিল। আপনাদের মনে আছে কি, মেলি কিন্তু এই ফিলিং স্টেশনে পুলিশের গাড়ি কখন আসে আর কখন যায় সেই টাইমটা নোট করে রেখেছিল। সে যাই হোক, মেলিরা সেই কার রেসিং স্টেডিয়ামের দিকে যেতে শুরু করে। এদিকে কার রেসিং স্টেডিয়ামে আমরা লক্ষ্য করি যে যখনই টাকা বেশি হচ্ছে তখনই কর্মীগুলো একটা টিউবের মধ্যে টাকা উঠিয়ে সেটা মেশিনে করে ভোল্টের মধ্যে পাঠিয়ে দিচ্ছে, আর সেই ভোল্টের মধ্যে রয়েছে কয়েক হাজার ডলার। এদিকে আমরা অ্যালেক্সকেও দেখতে পাই, যিনি আজকের রেসে গাড়ি চালাবেন। গাইস, ওরে দেখে আমার কেন জানি চাপাবাজ মনে হয়, মানে দেখলে কেমন জানি লাগে। সো ডোন্ট টেক ইট ব্যাডলি। তো অ্যালেক্স সাংবাদিকদেরকে বলছিল, আজকের রেসে আমরা জিতবো, আমাদের সাথে কেউই পারবে না, মানে চাপার উপরে চাপা। অন্যদিকে ক্লাইড আর জেমস ভিন্ন একটা রূপ নিয়ে স্টেডিয়ামে ঢুকে পড়ে। তার একটা দোকান থেকে 2টা চুইংগামের প্যাকেট কিনে নেয়, কারণ এইগুলো তাদের সামনে কাজে লাগবে। কিন্তু কি কাজে? ক্লাইড যদিও তাকে বারবার বলছিল যে এতগুলো চুইংগাম দিয়ে কি করবে, তবে জেমস জানায় তুমি বুঝবে না, সময় হোক তারপর না হয় বলবো। অপরদিকে জেলের মধ্যে কয়েদিরা 3জন পুলিশকে আটকে অর্ডেনের কাছে বিভিন্ন জিনিসের আবদার করে বসে। বেচারা অর্ডেনের বিপদে পড়ে যায়, কিভাবে সে এতগুলো কয়েদির আবদার পূরণ করবে। কয়েদিগুলো জানায়, যদি আমাদের আবদার পূরণ না করা হয় তাহলে তোমার লোকদেরকেও ছেড়ে দেওয়া হবে না। এখন আপনিই বলছেন কোনটা করবেন, এদের জীবন নাকি আমাদের আবদার? এদিকে ক্লাইড আর জেমস স্টেডিয়ামের একটা গোপন দরজা দিয়ে ডিরেক্ট আন্ডারগ্রাউন্ডে চলে আসে। এরপর তারা একটা রুম পার করে কনস্ট্রাকশনের সেই জায়গাতে চলে আসে যেখানে আগে থেকে লোগান ছিল। এবার জেমস তার কাছে থাকা চুইংগামের সাথে আরও কিছু লিকুইড মিক্স করে একটা টিউবে উঠায়। এরপর সে যেই না টিউবটা পাঠাতে যাবে তখনই লোগান বলে, তুমি আসলে কি করতে চাইছো? এটা করলে তো আমরা বিপদে পড়ে যাব। এবার জেমস বলে, শোনো, আমরা এখানে সরাসরি বোম ব্লাস্ট করলে ধরা পড়ে যাব, তার জন্য এই ব্যবস্থা আর কি। আর তাছাড়া ভিতরে ছোট একটা ছিদ্র করার জন্য সোডিয়াম ক্লোরাইড প্রয়োজন। আমরা এই চুইংগামের সাথে সোডিয়াম হাইপোক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড মিশিয়েছি, এতে করে আমরা ছোটখাটো একটা এক্সপ্লোসিভ পেয়ে যাব। আশা করছি এর মাধ্যমে আমাদের কাজ হয়ে যাবে। সো জেমস ওদেরকে একটা বুঝ দিয়ে নিজের বানানো বোমটাই টিউবের মাধ্যমে ভোল্টের ভিতরে পাঠিয়ে দেয়। সৌভাগ্যবশত সেই বোমটা ব্লাস্ট হয়ে সেখানে ছোট একটা ছিদ্র হয়। তবে সমস্যা হলো, বোম ব্লাস্টের দরুন যে ধোঁয়াটা হয়েছে না, তার কিছু একটা অংশ বাইরে আসে, যেটা আবার অন্য একটা মেয়ে দেখে ফেলে। সে তখনই এই খবরটা আবার ইস্ট সেন্টারে জানিয়ে দেয়। ইস্ট সেন্টার থেকে জানানো হয়, আমরা দেখছি এই ধোঁয়াটা কই থেকে আসলো। অন্যদিকে জেলের ভিতরে কয়েদিগুলো কাগজ আর খাবারের বাটি দিয়ে সকল দরজা, জানালা, সিসি ক্যামেরা সবকিছু অফ করে দেয়। বাইরে থেকে অর্ডেন বলছিল, আজকে শালাদের কি হলো, এখন কি বাধ্য হয়ে ওদেরকে ছেড়ে দিতে হবে নাকি, না ওদের আবদারি পূরণ করব। এদিকে ইস্ট সেন্টার থেকে 2জন গার্ড পাঠানো হয় কোথাও আগুন লেগেছে কিনা সেটা চেক দেওয়ার জন্য। তো গার্ড 2জনও ফাঁক হয়ে চারিদিকে খুঁজছিল কোথায় আগুন লেগেছে সেটা দেখার জন্য। আর এদিকে এরা সবাই একটা মেশিনের সাথে টিউব লাগিয়ে টাকা বের করছিল। তারা খুব অল্প সময়ের মধ্যে বেশ কয়েকটা ব্যাগ ভর্তি করে ফেলে। তবে সমস্যা হলো, এরা একটু বেশি তাড়াতাড়ি করতে গিয়ে ক্লাইডের হাতটা মেশিনের ভিতরে ঢুকে যায়। এই ঘটনায় সবাই কাজ বন্ধ করে ভাবতে থাকে তারা এখন কি করবে। ক্লাইড জানায় তার যে কোনো মূল্য হোক হাতটা চাই, কিন্তু বাকি সবাই তাকে বুঝায়, দেখো, যতক্ষণে আমরা তোমার হাত খুঁজবো ততক্ষণে আমরা অনেকগুলো টাকা প্যাক করতে পারবো। তবে ক্লাইড কোনো মতে রাজি হয় না। এই সময় পাশে থেকে লোগান তাকে বোঝায়, দেখ ভাই, এখান থেকে বেরোতে পারলে অনেক টাকা পাওয়া যাবে, আপাতত পাগলামি বন্ধ করো, আমি বাইরে গিয়ে তোমার জন্য একটা হাত কিনে দেবো, ঠিক আছে? সো এরপর তারা আবারও টিউব দিয়ে ব্যাগ বোঝাই করতে শুরু করে। একটু পর 2 ভাই লেভি আর মুডি গাড়ি ভর্তি ব্যাগ নিয়ে বাইরে চলে আসে, মানে তারা এভাবে করে টাকা পাচার করবে। কিন্তু তখনই আবার সেই 2জন পুলিশ অফিসার তাদের সামনে চলে আসে। এরা তো পুলিশ দেখে প্রচন্ড ভয় পেয়ে যায়। এই বুঝে গেলাম। পুলিশগুলো জানায়, গাড়িতে করে কি নিয়ে যাচ্ছ? লেভি জানায়, স্যার ব্যাগে ময়লা আছে, ওগুলো নিয়ে যাচ্ছে আর কি। তার কথা শুনে পুলিশের সন্দেহ হয়, তবুও পুলিশ বলে ঠিক আছে যাও। এখন এরা 2জন দ্রুত গাড়ি চালিয়ে গেটের সামনে চলে আসে, কিন্তু গেট তো বন্ধ, এখন তারা পার হবে কি করে? এদিকে পুলিশ খুঁজতে খুঁজতে দোয়া বের হওয়ার রুমটা দেখে ফেলে। তারা রুমের দরজা খুলে লক্ষ্য করে যে লোগান সিগারেট খাচ্ছে। লোগান তাদেরকে দেখে বলে, আরে স্যার আপনারা হঠাৎ কি মনে করে? পুলিশগুলো জানায়, তুমি কি জানো না যে এখানে সিগারেট খাওয়া নিষেধ, তবুও সিগারেট খাচ্ছ কেন? এখনো সিগারেট ফেলে দাও। লোগান বলে, স্যার এখানে তো কোথাও লেখা নেই যে সিগারেট খাওয়া যাবে না, তাই খাচ্ছিলাম আর কি, এখন যেহেতু আপনারা বলছেন তাই আপনাদের কথাটা রাখলাম। এবার লোগান সিগারেট ফেলে দিয়ে বাইরে চলে আসে। এদিকে লেভিদের গেট খুলতে সাহায্য করার জন্য ততক্ষণে জেমস বন্ড চলে এসেছে, কিন্তু ভাইজান যতটা বুক ফুলিয়ে এসেছিল ততটা নিচে সরে বলে, আসলে এটা এভাবে হবে না, এটা খোলার জন্য চাবি লাগবে।
কিন্তু তারা এখন চাবি কোথায় পাবে? এই সময় তাদেরকে সাহায্য করার জন্য লোগানও চলে আসে। সে খুব সহজে চেনের জ্যাম সারিয়ে লক খুলে ফেলে। অ্যাকচুয়ালি এখানে শক্তি না, বুদ্ধি খাটালে এরাই খুলতে পারতো। এজন্যই বলে গায়ে জোরে না ঠেলে বুদ্ধি দিয়ে কাজ করো। তো যাই হোক, লেভিরা এরপর গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। আর এরা দুজনও কনস্ট্রাকশন সাইটে এসে সবকিছু পরিষ্কার করে ওখান থেকে বেরিয়ে পড়ে, কারণ এখানে আর বেশিক্ষণ অপেক্ষা করলে তারা পুলিশের কাছে ধরা পড়ে যাবে। কিন্তু ক্লাইড আর জেমস বের হওয়ার সময় অ্যালেক্স আর তার বন্ধুর সামনে পড়ে যায়। অ্যালেক্স তো ক্লাইডকে দেখে বলতে শুরু করে, আরে তুমি এখানে কি করছিলে? এই সময় জেমস বন্ড তাকে একটা ঘুষি মেরে বাইরে চলে আসে। এদিক থেকে লোগান একটা আইসক্রিম মুখের সামনে দিয়ে বাইরে চলে যায়, যাতে তাকে কেউ চিনতে না পারে। অন্যদিকে জেলখানার ভিতরে বেশ কিছু কয়েদি কাগজের মধ্যে আগুন লাগিয়ে ধোঁয়াগুলো বাইরে দিতে শুরু করে, যাতে করে ওয়ার্ডেন তাদের সকল দাবি মেনে নেয়। অফিস রুম থেকে ওয়ার্ডেন ও মহা টেনশনে পড়ে যায়, আসলে কি আগুন লাগলো নাকি তারা আমাদের সাথে ফাওতাবাজি করছে। তবে ওয়ার্ডেন কোনো প্রকার রিস্ক না নিয়ে ফায়ার সার্ভিস অফিসে ফোন দিয়ে তাদেরকে আসতে বলে। এখন যেই না ফায়ার সার্ভিসের গাড়িগুলো জেলের দিকে আসছিল, তখনই ক্লাইড আর জেমস বন্ড ফাইটার জ্যাকেট পরে গাড়িতে লুকিয়ে পড়ে। এরপর তারা জেলে গিয়ে সকল ফাইটারের সাথে মিলিত হয়ে নিজেদের পজিশনে চলে যায়। মানে এখানে বোঝার কোনো উপায় নেই যে তারা বাইরে থেকে আসলো। বিষয়টা জোস না? হোয়াট এ ট্যালেন্টেড ম্যান। এদিকে লোগান টাকা ভর্তি গাড়ি নিয়ে তার মেয়ের স্কুলে চলে আসে, কারণ আজকে তার মেয়ের একটা অডিশন রয়েছে এবং সে তার মেয়েকে কথা দিয়েছিল আজকে সে তার অডিশনে থাকবে। তো ক্যাটি দর্শকদের মধ্যে তার বাবাকে দেখে বেশ অনুপ্রাণিত হয়, আর যার ফলস্বরূপ সে দারুণ একটা গান বলে ফার্স্ট প্রাইজ পেয়ে যায়। যাই হোক, এরপর সবাই নিজেদের স্থানে ফিরে গিয়ে একটা গভীর ঘুমে তলিয়ে যায়। এই ঘুম এক শান্তির ঘুম, এই ঘুম এক সুন্দর ভবিষ্যতের ঘুম, এই ঘুম এক প্রশান্তির ঘুম, এই ঘুমের কোনো শেষ নেই। এখন পরদিন নিউজে বলা হয় বেশ কিছু ডাকাত মিলে কয়েক লাখ ডলার নিয়ে পালিয়েছে। পুলিশ তদন্ত করে দেখছে এর পিছনে কে রয়েছে। অন্যদিকে দুজন এফবিআই এজেন্ট ফারা এবং ডিলিয়ান ইনভেস্টিগেশন করার জন্য ব্যাংকের ভোল্টে প্রবেশ করে। তারা সেখানে তেমন কিছু না পেয়ে কার রেসিং স্টেডিয়ামের কনস্ট্রাকশন সাইটে চলে আসে। ফারা ব্যাংকের ম্যানেজারকে বলে, এখানে যতগুলো কর্মী কাজ করে আমি তাদের সবার ফিঙ্গারপ্রিন্ট চাই। ম্যানেজার বলে, ম্যাম সমস্যা নেই, এটা দেওয়া যাবে, তবে প্রবলেম হলো যে তারা কাজ করার সময় গ্লাস ব্যবহার করে, এটা এই কোম্পানির নিয়ম। এই সময় ডিলিয়ান ফারাকে জানায়, ম্যাম একজন কার ড্রাইভারকে পাওয়া গিয়েছে যে সম্ভবত ডাকাতদের দেখেছে। তার কথা শুনে ফারা তখনই সেই লোকটার কাছে চলে যায়। এটা আর কেউ না, এ হচ্ছে অ্যালেক্স। অ্যালেক্স জানায়, আমি যখন কাজ শেষ করে বাইরে যাচ্ছিলাম তখনই সেই দুজন আমার সামনে এসে পড়ে। ওদের মধ্যে আমি একজনকে চিনি যে একটা বারে কাজ করে। ফারা জানায়, তুমি তাহলে ওদেরকে টাকা নিয়ে যেতে দেখোনি? অ্যালেক্স বলে, হ্যাঁ, তবে তাদের আচরণ আমার কাছে সন্দেহজনক মনে হয়েছে, আর সেই বারের লোকটার বন্ধুই আমার নাক ভেঙে দিয়েছে। আমার কথা বিশ্বাস না হলে আমার সাথে আরেকজন ড্রাইভার ছিল, তাকে জিজ্ঞাসা করতে পারেন। ফারা জানায়, আমরা আপনার ড্রাইভারের কাছে জিজ্ঞাসা করে আসলাম, সে ওখানে নাকি কাউকে দেখেনি, অথচ আপনি বলছেন ওখানে দুজন লোক ছিল। তার কথা শুনে অ্যালেক্স তো পুরাই বোকাপনে চলে যায়। শালা ড্রাইভারও দেখি আমার সাথে গাদ্দারি করছে। অন্যদিকে 90 দিনের সাজা শেষ হলে ক্লাইডকে ছেড়ে দেওয়া হয়। ক্লাইডকে নিতে এসেছে তার বোন ম্যালি। যেদিন ক্লাইডকে ছেড়ে দেওয়া হয় সেদিনই আবার ফারা জেলের ওয়ার্ডেনের সাথে সাক্ষাৎ করে জানায়, আপনার কি কোনোভাবে মনে হচ্ছে না যে এই ব্যাংক ডাকাতির সাথে ক্লাইড আর জেমস বন্ড জড়িত রয়েছে? আর তাছাড়া চুরি হওয়ার দিন নাকি আপনাদের জেলে আগুন লেগেছিল। এসব জিনিস দেখেও কি আপনার মনে হয় না যে এর পেছনে ওরা দুজনে জড়িত রয়েছে? ওয়ার্ডেন জানে আসলে আপনার কথা ভুল হচ্ছে। সেদিন কিচেনে সামান্য আগুন লেগেছিল, এটা তেমন কোনো বড় ইস্যু না। সেদিন ক্লাইড আর জেমস আমার এখানে ছিল, কাজে তাদের উপরে মিথ্যা দোষারোপ করা বন্ধ করুন। মানে ওয়ার্ডেন নিজের উপরে কোনো ঝামেলা চাচ্ছে না, কারণ সে ঝামেলায় জড়ালে তার চাকরিটাও চলে যেতে পারে। তাই যতটা ঝামেলা মুক্ত থাকা যায় ততটাই ভালো। এবার 2 মাস পর জেমস বন্ডকেও ছেড়ে দেওয়া হয়। জেমস বন্ড তো জেল থেকে বের হয়েই ক্লাইডের কাছে চলে যায় নিজের ভাগের টাকা নেওয়ার জন্য, কিন্তু ক্লাইড জানায় সে এখনো তার ভাইয়ের খবর জানে না সে কোথায় আছে। জেমস বলে, শোন, আমি যদি ভাগের টাকা না পাই তাহলে তোদের 2 ভাইকে দেখে নেব। এটা বলেই ওখান থেকে চলে যায়। অন্যদিকে ফারা কার রেস কোম্পানির কাছে এসেছে, যাদের টাকা ডাকাতি হয়েছে আর কি। কোম্পানির মালিক জানায়, প্রায় 6 মাস হয়ে গেল কিন্তু এখনো আপনারা আসামি ধরতে পারলেন না। এখন আপনাদের আর কাজ করতে হবে না, কেস ক্লোজ করে দিন। মালিকের কথা শুনে ফারা হতাশ হয়ে বাইরে চলে আসে। অন্যদিকে জেমস বন্ড যখন মনের সুখে চা পান করছিল তখনই বাইরে থেকে কেউ ডাক দিলে বাইরে গিয়ে লক্ষ্য করে যে সেখানে কেউ নেই, তবে একটা বেলচা পড়ে আছে। তার আর বুঝতে বাকি থাকে না যে এই বেলচার কাজ কি। অতএব সে তার বাড়ির সামনে মাটি করে নিজের ভাগের টাকাটা পেয়ে যায়। এখানে আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, সেদিন চুরি করার সময় মেলিও সেখানে গিয়েছিল। তারা 3 ভাই বোন মিলে আরো বেশ কিছু ব্যাগ বোঝাই করে অপর পাশে রেখেছিল, যার ভাগ শুধু তারাই নিবে। লোগান আসার সময় সকল ফিঙ্গারপ্রিন্ট পরিষ্কার করে সবকিছু আগের মতো করে রেখে এসেছে, যাতে নেক্সট টাইম এখানে কোনো পুলিশ এসে তাদের চুরির বিষয়ে বুঝতে না পারে বা যাতে তারা ধরা না পড়ে।
এখন লোগান তার নিজের টাকা থেকে ক্যালকে একটা ডোনেশন পাঠিয়ে দেয়, যেটা দেখে ক্যালের আর বুঝতে বাকি থাকে না যে এই টাকাগুলো কে দিয়েছে। জেল থেকে বের হওয়ার পর নামানোর জন্য একটা প্যাকেট দেওয়া হয়, কারণ তার ভূমিকাও অগ্রাহ্য করা যাবে না। অ্যান্ড পরিশেষে জেমস বন্ড লোগানের বোনের সাথে, লোগান ক্যালির সাথে আর ক্লাইড ফার সাথে প্রেম করছে। বিষয়টা জোস না? ইয়াপ, ডেফিনেটলি ইটস অ্যামেজিং সিন। সো এই ছিল সফল ব্যাংক ডাকাতির অসাধারণ একটি মুভি। আশা করি সবারই ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।